হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। 24 তারিখ যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠানের পর 25 তারিখ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বরে মায়ের দর্শনের জন্য। অনেক দিন ধরেই যাব ভাবছিলাম, কিন্তু সময় হয়ে উঠছিল না, তাই হাতে একটা সুযোগ পেতে সেটা আর নষ্ট করিনি। সকালবেলা 4:22-এর ক্যানিং লোকাল ধরে আমরা চলে গেছিলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদায় গিয়ে পৌঁছেছিলাম 5:42 নাগাদ। 6:47 নাগাদ ছিল শিয়ালদা থেকে ডানকুনি লোকাল। শিয়ালদা থেকে 1 ঘন্টা অন্তর অন্তরই ডানকুনি লোকাল রয়েছে, তো যে কোনো ট্রেনেই আমরা কিন্তু দক্ষিণেশ্বরে যেতেই পারি। আমরা ধরেছিলাম 6:47-এর ডানকুনি লোকাল। যেতে মোটামুটি 20 মিনিট লেগেছিল। এই যে ট্রেনও দিয়ে দিয়েছিল 4 নম্বর স্টেশনে, আমরা ওখান থেকে ট্রেনে উঠে পড়েছিলাম। মোটামুটি 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই দক্ষিণেশ্বর স্টেশনে। আর সেদিন সকালে যথেষ্ট ঠান্ডা ছিল এবং চারিদিক পুরো কুয়াশায় ঢাকা ছিল। দক্ষিণেশ্বরে পৌঁছেই মনে হচ্ছিল এই তো একদম মায়ের কাছেই চলে এসেছি। আর আমার অবস্থা দেখো, একদম ঠান্ডায় জুবুথুবু হয়ে গেছিলাম। আগে আমরা দক্ষিণেশ্বর স্টেশনে নেমে টোটো কিংবা অটোয় করে যেতাম, কিন্তু এখন দক্ষিণেশ্বর স্টেশন থেকে ডিরেক্ট একদম রয়েছে একটা স্কাইওয়াক, যেটা দক্ষিণেশ্বর মন্দিরের মূল যে গেট, সেই গেটের সামনে গিয়েই কিন্তু বন্ধ হয়। এই স্কাইওয়াক ধরে হেঁটে এগিয়ে গেলেই কিন্তু মাঝে মাঝে পড়ে প্রচুর ডালার দোকান। আর এখন যেহেতু একদম ভোর, সেই জন্য ডালার দোকানগুলো কিন্তু সবে খুলছে। ডালা আপনারা ভেতরেও পেয়ে যাবেন, তবে এখানে ডালার দাম কিন্তু তুলনামূলকভাবে কম। এছাড়াও আরও অনেক জিনিসপত্র, মায়ের বিভিন্ন মূর্তি, শাঁখ, অনেক রকমের শাখা, এইসব কিন্তু আপনারা এখানকার যে দোকানগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন, কিন্তু সেটা বেলার দিকে। কথা বলতে বলতে চলে এসেছি। এবার এখানে এসকেলেটারে করে নিচে নেমে যেতে হবে। নেমে গেলেই আপনারা দেখতে পাবেন একদম সামনে মায়ের মন্দিরের মূল গেট। নেমেই আমরা মায়ের মন্দিরের মূল গেট দিয়ে ঢুকে পড়েছিলাম। যেতে যেতে আপনাদের দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কে কিছু কথা বলে রাখি। দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরেই গঙ্গা নদীর তীরে অবস্থিত। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী রূপে পূজা করা হয়। 19বিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে মা কালীর সাধনা করতেন। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রচণ্ড সাহায্য করেছিলেন এবং তিনিই ছিলেন প্রথম প্রধান পুরোহিত। 1857-58 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধন ক্ষেত্ররূপে বেছে নিয়েছিলেন। কথা বলতে বলতে আমরা চলে এসেছি ডালার দোকানে। এখানে কিন্তু আপনারা 101 টাকা, 151 টাকা, 300 টাকার মতো ডালা নিতে পারেন। আমরা একটা 151 টাকার ডালা নিয়ে মন্দিরে ঢুকে গেছিলাম। ডালার ওই দোকানটাতেই আমরা ফোন, ব্যাগ এবং জুতো খুলে রেখে দিয়ে গেছিলাম। আমরা যখন সকালে যাই সেদিন কিন্তু মন্দিরে তেমন কোনো লাইন ছিল না, কিন্তু বেলার দিকে কিন্তু সেদিন প্রচণ্ড লাইন পড়েছিল। মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না, তাই আমরা সকাল 6:30টার মধ্যে মন্দিরে ঢুকে পুজো দিয়ে অলরেডি বেরিয়ে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, মন্দিরের সামনে থেকে বেরিয়ে এসে পেছন দিকটাতে কিন্তু একটা এরকম ছোট্ট মার্কেট বসে। সেই মার্কেটটাতে আমরা চলে গেছিলাম, কিন্তু যেহেতু সকালবেলা তাই কিন্তু অনেক দোকানই তখনও খোলেনি, সবে মাত্র দোকানগুলো খুলছিল। আমরা একটু ওই জায়গাটা ঘুরে নিয়ে তারপর চলে গেছিলাম একটু সকালের কোনো টিফিন খাওয়ার জন্য। আগে মন্দিরের চারপাশে যত কচুরির দোকানগুলো ছিল, সেই দোকানগুলোকে এখন কিন্তু মন্দিরের ভোজনালয়ের মধ্যে একসাথে খুব সুন্দর করে রাখা হয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে গিয়ে ভোজনালয়ের একটা দোকানে ঢুকেছিলাম।
এখানে কিন্তু সকালে টিফিনের মতো সমস্ত জিনিসই পাওয়া যায়, কচুরি, ইডলি, ধোসা, সিঙাড়া, চা। তো আমরা প্রথমেই গিয়ে 1 প্লেট কচুরি এবং একটা চা অর্ডার করে নিয়েছিলাম। এখানে যে দোকানের খাবার আমরা খেয়েছিলাম 3 নম্বর স্টল থেকে, দোকানে কিন্তু খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেছিলাম মা ভবতারিণী ফেরিঘাটের দিকে। মন্দিরের মেন গেট থেকে বেরিয়েই ডান দিকের গলিতে এই ফেরিঘাট। এখানে যে ফেরি থাকে সেটাতে পেরিয়ে আমাদের প্ল্যান ছিল আমরা বেলুড় মঠে যাব এবং ওখানে যে দুপুরবেলার প্রসাদটা পাওয়া যায় সেটা আমরা নেব। তো মন্দিরের এই গেট দিয়ে বেরিয়ে ফেরিঘাট পর্যন্ত কিন্তু সারি সারি দোকান, এবং পরে আমরা দুপুরবেলা যখন ফিরেছিলাম তখন আমরা দেখেছিলাম একদম ফেরিঘাট থেকে কিন্তু মন্দিরে পুজো দেওয়ার লাইন পড়েছিল। তবে আমরা যেহেতু সকালবেলা 6:30টার মধ্যে ঢুকে পড়েছিলাম, তাই জন্য কিন্তু আমরা খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। কথা বলতে বলতে চলে এসেছি ফেরিঘাটে, আর ফেরিঘাটে এসে প্রথমেই টিকিটটা কেটে নিয়েছিলাম। পার হেড ছিল 11 টাকা করে, আর এখানে আধা ঘন্টা অন্তর অন্তরই কিন্তু ফেরি সার্ভিস পাওয়া যায়। এখানে অনেকগুলো জায়গায় কিন্তু টিকিট চেকিং হয় পরপর, এবং এখানকার সিস্টেম খুব ভালো, যার জন্য আমি লক্ষ্য করলাম যে ফেরিঘাট থেকে প্যাসেঞ্জার ওঠানামা করার সময় কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না। তারপর আমরা এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে এবং দেখলাম অনেকটাই লাইন রয়েছে, লোকজন অনেক দাঁড়িয়ে ছিল সামনে। মোটামুটি 10-15 মিনিট অপেক্ষা করার পর কিন্তু আমাদের ফেরি এসছিল। কিন্তু এই যে সকালবেলার পরিবেশটা গঙ্গার ঘাটের ধারে খুব সুন্দর লাগছিল, আর এখান থেকে মা ভবতারিণীর মন্দিরটা দেখতেও আমার খুব সুন্দর লাগছিল। দেখতে দেখতে ফেরি চলে এসেছে, আর আমরাও সবাই মিলে উঠে পড়লাম ফেরিতে। हरि का ध्यान लगा मन मेरे, मिट जाएंगे सब दुख तेरे। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত পৌঁছতে ফেরিতে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত লাগে, কিন্তু এই সময় গঙ্গার দুই পাড় ধরে দেখতে থাকলে মনটায় কিন্তু অসাধারণ একটা প্রশান্তি লাগে। আমি খুব সুন্দর করে গঙ্গার ধারের সমস্ত জিনিসপত্রগুলো লক্ষ্য করছিলাম, আর তখনও পর্যন্ত পুরোটাই কুয়াশায় মোড়া ছিল বলে স্পষ্টভাবে কিন্তু খুব একটা ক্যামেরায় ধরা পড়ছিল না। যেতে যেতে আপনাদের বেলুড় মঠ সম্পর্কে কয়েকটি কথা বলে রাখি। বেলুড় মঠ হলো রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুড় অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বেলুড় মঠ কলকাতার সন্নিহিত অঞ্চলের অন্যতম দ্রষ্টব্যস্থল। বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র। এই মন্দিরটি হিন্দু, ইসলামী, বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য কেন্দ্র। 40 একর জমির উপর অবস্থিত মূল মঠ প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের দেহাবশেষের উপর অবস্থিত মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় অবস্থিত। এছাড়াও স্বামী ব্রহ্মানন্দ মন্দির ও রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে একটি সংগ্রহশালাও এখানে স্থাপিত হয়েছে। বেলুড় মঠ সন্নিহিত একটি প্রাঙ্গণে গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশন অনুমোদিত বিভিন্ন শিক্ষাকেন্দ্র। স্বামী বিবেকানন্দের পূর্ব পরিকল্পনা অনুযায়ী মন্দিরের নকশা নির্মাণ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ। বেলুড় মঠ ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থ। বেলুড় মঠ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, নারী কল্যাণ, শ্রমিক ও অনগ্রসর শ্রেণীর স্বার্থে গ্রামোন্নয়ন, ত্রাণ, ধর্মীয় সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের জন্ম ও প্রয়াণ তিথি, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও বড়দিন উৎসব উদযাপন করে এই কেন্দ্র। দুর্গাপুজো, বিশেষত মহাষ্টমীর কুমারী পুজো দেখতে কিন্তু এখানে প্রতি বছর প্রচুর জনসমাগম হয়।
আমরা ধীরে ধীরে বেলুড় মঠের মধ্যে চলে এসেছিলাম। বেলুড় মঠে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না। প্রথমেই মঠে গিয়ে আমরা প্রসাদের কুপন নিয়ে নিয়েছিলাম। সব থেকে এখানকার যে বিষয়টা ভালো লাগে, এখানে কিন্তু প্রসাদ খাওয়ার জন্য কোনো কুপনের কিন্তু টাকা নির্দিষ্ট করা নেই। যে যার খুশি মতো কিন্তু এখানে নিজের মতো দান করে প্রসাদ নিতে পারে। স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ রয়েছে এর মধ্যে, আমরা সেটা দেখতে গেছিলাম। এই যে বিল্ডিংটা, এর দোতলাটায়, মানে মন্দিরের যে অফিস ঘর তার পাশেই দোতলার বিল্ডিংয়ে। আর এই যে এটা দেখছো, এইটা কিন্তু স্বামী বিবেকানন্দের নিজের আম গাছ। অনেক রকম অসুবিধার পরে এই গাছটাকে খুব সুন্দর করে কিন্তু সংরক্ষণ করা রয়েছে। এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা দিয়েই কিন্তু আজকে মন্দিরের প্রসাদ গ্রহণের জন্য লাইন পড়বে। আর আমরা অলরেডি 11টা নাগাদ সেই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম এবং খুব সুন্দরভাবে, খুব সুশৃঙ্খলভাবে কিন্তু আমাদের দুপুরের খাবার এখান থেকে পরিবেশন করা হয়েছিল। সেদিন খাবারে দিয়েছিল খিচুড়ি, চাটনি, মিষ্টি। অন্যান্য দিন কিন্তু অনেক রকমের ভোগ থাকে, কিন্তু এদিন খুব ভিড় ছিল বলে আমাদের খাওয়া দাওয়া এটাই দেওয়া হয়েছিল। সব কিছু মিলিয়ে বলে রাখি, বেলুড় মঠে গেলে কিন্তু মনে একটা ভীষণ প্রশান্তি আসে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমিও সাজেস্ট করব, কলকাতার খুব কাছে একদিনের জন্য যেতে হলে আপনারা অবশ্যই দক্ষিণেশ্বরে যান এবং দক্ষিণেশ্বরে ঘুরে ফেরি পার হয়ে অবশ্যই যান বেলুড় মঠ।